নমস্কার বন্ধুরা, আজ আমরা শুনতে চলেছি এক অদ্ভুত ভূতের গল্প। গল্পের নাম অমাবস্যা। এই গল্পের রচনাকাল 2015 সালের আগস্ট মাস। গল্পের লেখক এবং এই গল্পের বিভিন্ন চরিত্রে সূত্রধর ও আবহে রয়েছেন সায়ন্তন দাস। আমরা এখন শুনব গল্প অমাবস্যা। অমাবস্যা। আমার এক কামরা ঘরটার দরজা খুলতে না খুলতেই গোটা পলাশিপাড়া কাঁপিয়ে ঝমঝম শব্দে বৃষ্টিরা আছড়ে পড়ল। এবং এখানে যা হয়ে থাকে ঠিক তাই, সঙ্গে সঙ্গেই ছপ করে লোডশেডিং। অন্ধকারে হাতড়ে হাতড়ে ইনভার্টারের সুইচটা অন করতেই পকেটের মোবাইলটা গজরাতে আরম্ভ করে দিল। কে মাস্টারমশাই, ঘরে ঢুকেছেন? উল্টো দিকে বাণীব্রত বাবুর সহাস্য জিজ্ঞাসা। এই ঢুকলাম, এই জামাও ছাড়িনি। আমার সংক্ষিপ্ত উত্তর, আরে চলি আসেন। বাণীব্রত বাবু থামেন না। বোন চপ বানাইছে, বৃষ্টিতে দারুণ জমবে। দীপক দারে বলে দিছি। আসছেন উনি, একা একা এই বৃষ্টিতে কি করেন? চলে আসেন, আড্ডা হবে, চলে আসেন। আচ্ছা, আসছি বলে ফোনটা রেখে পোশাক বদলাতে বদলাতে ভাবি, বাড়ি ছেড়ে 200 কিলোমিটার দূরে এই বিভুঁইয়ে ওনার মতো একজন আন্তরিক বন্ধু যদি না থাকতো, তাহলে হয়তো মাসখানেকেই আমাকে এখানকার চাকরির মায়া ত্যাগ করে পাত্তারি গুটোতে হতো। একটু ফ্রেশ হয়ে নিয়ে বাণীব্রত বাবুর বাড়িতে ঢুকতে ঢুকতেই দীপকদার গলা পেলাম। আসুন মাস্টারমশাই, তোমার হলো শুরু, আমার হলো সারা। আমার চপের কোটা শেষ, এবার আপনি শুরু করুন। পঞ্চাশোর্ধ্ব দীপক চৌধুরীর শরীরটা বেতের মতো ছিপছিপে, ভারী রসিক এবং কর্মকুশলী মানুষ। শারীরিক ক্ষিপ্রতা ও মানসিক জেদ এত অসামান্য যে আমাদের স্কুলের বছর 15 ছাত্ররাও ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টনে ওনার কাছে শিশু তুল্য। বাণীব্রত আপনার চপে সাইলেন্সার লাগিয়ে দিয়েছে। দীপকদার এই কথায় আমার অবাক হওয়া মুখটা দেখেই বাণীব্রত বাবু বুঝিয়ে দিলেন, আরে আরে বুঝলেন না, সব তো অনেকক্ষণ ভাজছে, আপনি লেট করলেন। হ্যাঁ, তো মসমসে গুলো মিয়ে গেছে তো, এই অগত্যা সাইলেন্সার। বাইরে ঝমঝম বৃষ্টি, আর বাণীব্রত বাবুর ঘরে ওই ব্যাটারির লাইটের আলতো আলোয় একটা আলো আঁধারি তৈরি হয়েছে। এমন পরিবেশে প্রথমেই যে কথাটা মনে আসে, বাণীব্রত বাবু হঠাৎই সেই কথাটাই বলে উঠলেন, ভূতের ভয় পান মাস্টারমশাই? হ্যাঁ, ঘরে তো একা থাকেন, পান? মনে উদ্ভূত যে কথাটা, সেটারই হঠাৎ বাহ্যিক অনুরণনে চমকে উঠলাম। বললাম, বিষয়টায় ইন্টারেস্ট আছে, তবে ভয় পাওয়ার মতো পরিস্থিতিতে আমি পড়িনি।
তারপর এই আপাত গাম্ভীর্যে মোরা আলোচনাটার তারল্য অনুভব করে নিজেই হেসে উঠলাম। বাণীব্রতবাবুও গলা ছেড়ে তাতে যোগ দিলেন। কি যে বলেন মাস্টারমশাই! আমি কিন্তু ভূত দেখেছি। হঠাৎ বিপরীত ধর্মী কথায় দুজনেই দীপকদার মুখোমুখি হলাম। দেখি দীপকদার মুখ গম্ভীর এবং থমথমে, যা ওনার চরিত্রের সাথে একেবারেই বেমানান। আমি ভূতের উপদ্রব প্রত্যক্ষ করেছি। কারো কাছে গল্প শোনা নয় মাস্টারমশাই, নিজের চোখে দেখেছি, নিজের কানে শুনেছি। ভারী উৎসাহ হলো। এই বিষয়ে অনেক পড়েছি, অনেক সম্ভব অসম্ভব ছবি, বই, এমনকি আমাদের এই ইন্টারনেটেও বহু ভিডিও দেখেছি। কিন্তু আমারই বন্ধুস্থানীয় কেউ এমন ঘটনায় স্বয়ং ভুক্তভোগী, এটা ঠিক ভাবতে পারছিলাম না। সত্যি কথা বলতে বেশ খানিকটা অবিশ্বাস জুড়েই জিজ্ঞাসা করলাম, কোথায়? আমার মুখে মনের দ্বন্দ্বের আভাস ছিল নিশ্চয়ই। সেটা বুঝেই দীপকদা বললেন, জানি মাস্টারমশাই, জানি। মন মানতে চাইবে না, বিশেষ করে আপনার মতো শহুরে মানুষ তো এসবকে গিয়েও মনে করবেন। তবু ঘটনাটা সত্যি। আপনি যুক্তিবাদী লোক, ঘটনাটা বলছি, আপনি বিচার করবেন ভূত আছে কি নেই। এই ঘটনা আজ পর্যন্ত আমি কাউকে বলিনি। আসলে বলার মতো কোনো লোককেও পাইনি। তবে মনে হচ্ছে আজ একটু বলা দরকার। বলে দীপকদা একটা ছোট্ট বিরতি নিলেন। জানি না ফিরে গেলেন হয়তো সেই সময়, কিন্তু আবার ওই জলদগম্ভীর গলা থেকে আওয়াজ বেরিয়ে এলো, যে সময়ের কথা বলছি তখন 80-র দশক। এমকম পাশ করেছি, খেলাধুলো করি, ডাকাবুকো ছেলে। আমরা গ্রামের ছেলে মাস্টারমশাই, তাই সব কাজেরই অভ্যেস আছে। আমার পিস্তত দাদা একদিন বললেন, দীপক, এই বসে থেকে কি করবি? যা একটা জায়গায় কিছুদিন কাজ করে আয়। রামকৃষ্ণ মিশনের একটা গ্রুপ এই ঝাড়গ্রামের ভিতরের দিকে একটা গ্রামে একটা ফিলান্থ্রপিক ইনস্টিটিউট চালায়। ওখানকার ওয়ার্ডেন হিসেবে একজনকে লাগবে। খেলাধুলো জানা হলে একটু সুবিধা। তা তুই তো বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিচ্ছিস, যতদিনে পার্মানেন্ট কিছু না পাচ্ছিস জানা ঘুরে আয় না। আমার সাথে ওদের একটু পরিচিতি আছে, আমি বলে দিচ্ছি। আমার সম্মতির অপেক্ষা না করেই দাদা ওখানে জানিয়ে দিলেন যে আমি যাব। অবশ্য সেই সময় আমরা খুব একটা বড়দের অমান্য করতেও শিখিনি। তো ওখানে বলতে গ্রামটার নাম চিরাকুটি। ধরুন, ঝাড়গ্রাম থেকে প্রায় 44 কিলোমিটার ভেতরে। সেখানেই মিশনের পুরনো ছাত্ররা মিলে একটা সংস্থা মতন চালায়। তাদের সাহায্যেই ওই গ্রামের বহু বাচ্চাদের সকালে এবং বিকেলে একটু পড়ানোর এবং আরো কিছু উপায়ের জন্য একটা আশ্রম মতো চালানো হয়। ওয়ার্ডের নামটাই গালভরা। আসলে ওই বাকি সব স্থানীয় কিছু শিক্ষিত বেকার যুবকদের নিয়ে সম্পূর্ণ আদিবাসী অধ্যুষিত গ্রামটায় শিশুদের জন্য একটা প্রচেষ্টা।
আমি একটু পড়াশোনা জানি বলে আমাকে ওদের নেতা হিসেবে রাখা হলো ধরুন। মাইনে দিয়ে পয়সা করি অবশ্য তেমন না, কিন্তু জানেন কাজটা ভারী ভালো লাগতো। দারিদ্র, অশিক্ষা, নিকৃষ্ট স্বাস্থ্য ব্যবস্থা যে কোন স্তরে যেতে পারে প্রতিদিন চাক্ষুষ হতে লাগলো। তবু টিকে রইলাম জানেন, যতক্ষণ না এই ঘটনাটা ঘটল। দীপকদা একটু থামলেন। ঘরের আবছা আলোয় তার মুখে যে মজাদার মানুষটির ছবি ছিল তার লেশমাত্র এখন দেখা যাচ্ছে না। বুঝলেন মাস্টারমশাই, যে ঘটনাটা ঘটলো তারপর বেশি দিন আমারও ওখানে থাকা সম্ভব হতো না। ভাগ্যিস এই চাকরিটার ইন্টারভিউয়ের কল পেলাম। দাদা, কি হয়েছিল বলেন তো? হ্যাঁ, নিশ্চয় বেশ গন্ডগোলের। নাইলে আপনারে তো আমি এতদিনে এত সিরিয়াস কখনো দেখিনি। হ্যাঁ, বাণীব্রতবাবু উতলা হয়ে উঠলেন। বলছি বাণীব্রত, বলছি, আগে বলো তো, তুমি কঙ্কালকে কখনো চলতে, কথা বলতে, দৌড়তে দেখেছো? বলেন কি? ওই সব ভয়টা কি? হ্যাঁ, হেসেই অস্থির বাণীব্রত হালদার। হয় বাণী, হয়, আমি দেখেছি। শোনো তাহলে, আমি যাওয়ার মাসখানেকের মধ্যে আমি বুঝে গেলাম যে ওখানে আদিবাসীদের প্রকারভেদ। চিরাকুটি গ্রামটা মূলত ওই সাঁওতালদেরই বাস। সাঁওতালদের সামাজিক গঠন অনেকটাই ভালো। তাদের ঘরদোর মাটির হলেও পরিষ্কার, নিকোনো, ভারী সুন্দর ছবি আঁকা। ছেলে মেয়েদের তারা স্কুলেও পাঠায়। আমাদের আশ্রমটায় ওই স্কুলের আগে ও পরে পড়ানো হতো। সাথে সকালের ব্রেকফাস্ট আর বিকেলের টিফিনটাও দেওয়া হতো। মূলত সাঁওতালরাই আসতো, তবে কিছু মুন্ডাও আসতো। ওরা বলতো কিছু শবরও নাকি আছে, কিন্তু তারা যে কোথায় থাকে ওরা ঠিকঠাক তা জানে না। গ্রামের শেষ দিকটায় একটা ছোট নদী ছিল, নামটা ঠিক জানিনি। ঠিক নদী বলা উচিত না, এই একটু বড় নালা মতনই বলতে পারো। সোনাই নামে ডাকতো সবাই। ওরই পাড়ে ছিল ওদের একটা কবরখানা। সন্ধে হলেই ওদিকে কেউ মারাতো না। গাঁয়ের লোকেদের বিশ্বাস ওখানে অপদেবতা আছে। অদ্ভুত একটা রীতিও আছে দেখলাম। প্রতি শনিবার সন্ধেবেলা কবরখানায় কিছু কেউ ভেট দিয়ে আসতো। গোটা আনাজ, কিছু ফল, গোটা মুরগি, এইসব আর কি। এক এক শনিবার এক এক পরিবার। এবং আশ্চর্য কি জানো, পরদিন সেসব নাকি থাকতো না। কেবল কিছু পালক, রক্ত আর হাড়গোড়। আমার ওখানেরই এক ছেলে ছিল, তার নাম হলো পবন। সে বলল, দাদা, এক শনিবার তো আমি আর রতন তো কবরের ধারে গেছিলাম। এইখানে কে কি কি খিলখিল হাসি গো! হুই বাবা, বাচ্চার গলা, কিন্তু কাউরিতেই না। গা সনসন করে। রতন আমায় পশ্চিমের জঙ্গলে ঢুকিল, ওইখানেই তো ভেট দেয়।
তো মোদের বাপেরা কয় ওইখানে একদম যাবি না, অপদাবতারে দেখা দেয়। রতন কি দেখতে জানি না, হাঁপাইতে হাঁপাইতে আসে আমার গায়ে অজ্ঞান। হে মারং বুড়ু রে, ঠাইতে ঠাইতে লয়ে জল দি জ্ঞান ফিরাইলাম। তারপর তো আর 3 দিন তাক ধুম জ্বর। জিজ্ঞেস করলাম, ভেট না দিলে কি হবে? চোখ গোল গোল করে পবন বলে উঠল, হি, 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 এই কথাটা বলিল না দাদা। একবার ওই শীতল মুন্ডার ভেট পইল, সেলিডার জ্বর হইল। তা বেল পাহাড়ির হসপিটালে সারা রাত থাকি, উয়ারা তো ভেট দিতে যেতে পারল না, অন্য কেউ যায়নি। পরদিন সকালে দেখি হে এই শীতলদার বাড়ির 2টা ভাস রে গলা মইত্রে কি মারছে, রক্ত আর পালক তলক সব সইরে আছে গো। তারপর ঘর দৌড় সব তটস্থ। এরপর কেউ আর ভেট না দি পাইরে না গো। যদি কেউ না পাইরে তো অন্য কেউ দিয়ে আসে। মনে মনে হাসলাম। আমিও গ্রামের ছেলে, করিমপুরে ছোটবেলায় আমরাও এসব শুনতাম। কলকাতায় পড়াশোনার সুবাদে এই আপাত সভ্যতার আলো এই আধা সভ্য সরল মানুষগুলোর অদ্ভুত বিশ্বাসকে তীব্র ব্যঙ্গ করে চলল ভেতরে ভেতরে। তখনই মনে মনে ভেবে নিলাম, পরের শনিবার ব্যাপারটা সরেজমিনে দেখতে হবে। তবে না গেলেই বরং ভালো থাকতাম মাস্টারমশাই। এক নাগাড়ে বলে দীপকদা একটু থামলেন। পরের শনিবার স্থানীয় এক সাঁওতাল পরিবার বীরেন সর্দারদের বাড়ির পালা ছিল। ওদের বললাম আমি যাব, ওদের যেতে হবে না, ভেটটাও আমিই দেবো। খানিকটা অবাকই হলো। কবরখানাটা আসলে গ্রামের একধারে একটা বিস্তীর্ণ জংলা জায়গা। কবর দেওয়া চলে এখনো, তবে পদ্ধতিটা খুবই আদি। ফলে অনেক সময় শেয়াল কুকুরে মৃতদেহের হাত বা পা এসব খুবলে খায়। ব্যাপারটা এতই পৈশাচিক যে হঠাৎ দেখলে সত্যি ভয় পেতে হয়। যাই হোক, সেই দিন সন্ধে হতেই একটা মুরগি আর কিছু আনাজ ব্যাগে পুড়ে রওনা দিলাম। সাথে টর্চ আর একটা লাঠি নিলাম। কবরখানাটার প্রান্তে একটা জংলা জায়গা, একটা ঢিবি মতন আছে। তারই উপরে খাবার রেখে আসার নিয়ম। সেসব সমাধা করে খানিক দূরে একটা গাছের আড়ালে টর্চ হাতে অপেক্ষা করলাম। সেদিন ভরা পূর্ণিমা। গায়ের আলোয়ানটা ভালো করে জড়িয়ে নিলাম। শীত বড়ই তীব্র, তবে সুবিধা একটা আছে, সাপের ভয়টা তখন নেই। বসে থাকতে থাকতে চোখের পাতা ভারী হয়ে উঠছিল। হঠাৎ একটা কোনো অস্বস্তিতে সেটা এক ঝটকায় কেটে গেল। মনে হলো যেন কিছু বাচ্চার আওয়াজ শুনলাম। টর্চটা জানলাম না। জ্যোৎস্নায় স্নান করা ঢিবিটা স্পষ্ট দেখতে পেলাম। খাবারগুলো একই রকম আছে,
কিন্তু সেটা মুহূর্ত মাত্র। দড়িতে বাঁধা মুরগিটার কাতর আওয়াজ আর এক অপার্থিব খিলখিল হাসিতে হঠাৎ করে যেন বাহ্যিক সব চেতনা লুপ্ত হতে বসলো। বহু যুক্তিতে তৈরি করা মনটা সব যুক্তিতক্ক ঝেড়ে ফেলে অবাক হয়ে রইল। চাঁদের আলোয় স্পষ্ট দেখতে পেলাম একটা কঙ্কাল টিভির উপরে মুরগিটার গলা মুচড়ে মারছে। ফিনকি দেওয়া রক্তে আর পালকে আশেপাশের ঘাসটা লাল হয়ে উঠছে। আর এই ভয়ঙ্কর দৃশ্যপটে সাদা হাড়, কোটরে ঢোকা কালো চক্ষুহীন চোখ আর এলোমেলো বড় বড় দাঁতের খিলখিলানো হাসি এক নির্মম জিঘাংসায় সভ্য দুনিয়াটার সমস্ত যৌক্তিকতাকে যেন ব্যঙ্গ করে চলেছে। মুরগিটার কাতর চিৎকার থামলো যখন, আমিও খানিক সম্বিত পেয়ে টিভির দিকে চেয়ে দেখি কিচ্ছু নেই, কিচ্ছু নেই। জ্যোৎস্নায় ঝকঝক করছে চারদিক। তাহলে কি ভুল দেখলাম? এক দৌড়ে টিভির কাছে গিয়ে বুঝলাম না, যা দেখলাম তা সত্যি। যতটা সত্যি চারপাশের আর সব। টিভির মাটি লাল আর খাবারগুলো নেই। ইতস্তত ছড়ানো পালক আর হাড় একটু আগের যে অশরীরী ঘটনাটার সাক্ষী রূপে দাঁড়িয়ে আছে যেন। দীপকদা থামলেন। আমরা নিশ্চুপ। বাণীব্রতবাবুই মৌনতাটা আমাদের কাটালেন। দাদা, আপনার ভুল হয় নাই তো? শিয়াল কুকুরে হয়তো নিচে, হ্যাঁ, ওগুলান হয়তো শিয়াল কুকুরে নিচে, আর শব্দটা হয়তো আপনি ভুল শুনছেন। হ্যাঁ দীপকদা, মনে হয় অমন একটা সিচুয়েশনে আপনি খানিকটা হ্যালুসিনেট করেছেন। আর খাবার দাবার হয়তো কোনো জানোয়ারে নিয়েছে। ইনফ্যাক্ট ওই রক্ত, পালক এসব তো ওদেরই কারবার, জানোয়ারদের। ওদের তো সবই প্রিমিটিভ। ঘটনার উপসংহার এখনো আসেনি মাস্টারমশাই, দীপকদা বলে চললেন। প্রাথমিক ধাক্কাগুলো সামলে নেওয়ার পর আমার মনটাও আপনাদের মতো বিদ্রোহী হয়ে উঠেছিল। ভাবলাম যা হবার হবে, শেষ দেখেই ছাড়ব। ঢিবির পিছনের জঙ্গলটায় ঢুকলাম। দীর্ঘদিনের স্পোর্টসম্যান আমি, তাই জঙ্গলে একটুও বাধা আমার ওই ক্ষিপ্রতা আর দ্রুততাকে কমাতে পারল না। কিছুক্ষণের মধ্যেই আমি শুনি সামনে সরসর শব্দ। দেখতে পেলাম আনাজে ভরা আমার ব্যাগটা। চোখ কান বুঝে ব্যাগ লক্ষ্য করেই একটা লাফ দিলাম। খেলাম প্রথমে শরীরে, তারপর মনে। যাকে ধাক্কা দিয়ে মাতলিয়ে ফেললাম সেটা একটা উলঙ্গ মানুষ। না, ঠিক মানুষ না, রাদার হোমোসেপিয়েন্স বলতে পারেন। ঠিক হাড়ের উপর আবলুস কালো চামড়া বসানো, আর তাতেই ছাই ভস্য দিয়ে হাড়গুলোর ওপর বোলানো। কোটরে ঢোকা চোখটারও পাশে ওই ছাই দিয়ে হাইলাইট করা। দু হাত দূর থেকেও একটা জলজান্ত কঙ্কাল ছাড়া আর কিছু মনে হবার জো নেই। ধরা পড়ে আমায় আছড়ে কামড়ে একাকার করতে লাগলো, কিন্তু গায়ে এক ফোঁটা শক্তিও নেই তার। তাই ক্ষান্ত হয়ে হাউমাউ করতে লাগলো। ততদিনে স্থানীয় কিছু ভাষা বুঝেছি।
ভাঙা অলচিকি আর হিন্দির মিশেলে সে যা বলল তা হলো তারা বিহর সম্প্রদায়ের লোক। খাটশিলার জঙ্গল থেকে তাদের এখানে আগমন। খাবার ও বাসস্থানের অভাবে জঙ্গলের পথ ধরে ধরে এখানে আসে। খিদের তাড়নায় একদিন গ্রামে ঢুকে রাতে মুরগি মেরে আনে। তারপর আরো এক শনিবার। তারপর থেকে প্রতি শনিবারই কিছু খাবার গ্রামবাসীরা এই টিভিতে দিয়ে যায় অপদেবতার ভয়ে। ওরাও এই ভয় পাওয়ানোর ফন্দিটা ভালো মতন এঁটে রাখে। কেউ ওদের চেনে না। ওরা প্রায় 5-6 ঘর আছে। ছেলে মেয়েগুলো কাজের খোঁজে পাশের গ্রামগুলোয় গেছিল, কিন্তু ওই অর্ধলঙ্গ লোকগুলোকে কেউ বিশ্বাস তো করেইনি। মেয়েগুলোকেও হিংসার বলি হতে হয়, তবু ওরা বেঁচে আছে। এইভাবেই একদিনের খাবারে সারা সপ্তাহ চালায় ওরা। জঙ্গলের ভেতরে গাছে ডালপালা সাজিয়ে কোনো মতে দিন কাটায়। সাপ ও সাপদের সাথে লড়াই চলে সময়ে সময়ে। ছেড়ে দিলাম জানেন, ভাবলাম এটাই ভালো। মানুষ হয়ে থাকার থেকে ভূতের পরিচয়ে অন্তত খাবারটা তো জুটবে। মেয়েগুলোকেও শারীরিক নিগ্রহের থেকে রক্ষা পেতে হবে। মেনে নিলাম আমাদের এই আপাত সভ্যতার আলোর বৃত্তের বাইরে এখন অনন্ত অন্ধকারে এমন ভূত বহু রয়েছে। বুঝে আসা গলায় শেষ কথাগুলো বললেন 50 দীপক চৌধুরী। চোখের কোণে চিকচিক করা জলের ফোঁটা ওই সদালাপি রসিক মানুষটিকেও যেন নতুন ভাবে চেনালো আমার। রাতে ঘরে ফিরে খাবার পাওয়ার শেষে নিজের ল্যাপটপটা নিয়ে যখন বসি, দেখি ইন্টারনেটে খবর এসছে যে ওই বাংলা, বিহার, ঝাড়খণ্ডের যে সীমানায় সেখানে নাকি সন্ত্রাসবাদী সন্দেহে বহুজন ঘুরছে, নাকি নতুন করে জঙ্গি অভ্যুত্থান ঘটেছে। বুঝলাম রাজা যায় রানী আসে। জৌলুস আর চমকের মোড়কে দুঃখকে বেচা হয়। মানুষ মারার যন্ত্রীদের পুনর্বাসনের নামে স্বেচ্ছাচারের ছাড়পত্র দেওয়া হয়। তবু অন্ধকার কাটে না। গাঢ় অন্ধকার আরো নিবিড় হয়, হতেই থাকবে। আর সেই নিকষ অন্ধকার জুড়ে, সমস্তটা জুড়ে ভীষণ ভাবে থাকবে আমাদের মতো বুদ্ধিমান সংস্কৃতিবান সমাজের হাতে অপঘাতে মৃত বহু ভূত। ভূত ভূত নমস্কার। শেষ হলো গল্প অমাবস্যা। শ্রোতাদের এই গল্প ভালো লেগে থাকলে এই গল্প এবং গল্প পাঠ সার্থক হবে বলে। নমস্কার।